পাকিস্তান তো ভারতের সাথে দীর্ঘদিন ধরে পাল্লা দিচ্ছে, তাই না? দিতে দিতে পাকিস্তান কিন্তু একেবারে অর্থনৈতিকভাবে একটা দেউলিয়া দেশে পরিণত হয়েছে। দুর্ভিক্ষ মহামারী সেখানে নিত্যদিনের ব্যাপার। তো এই জন্যে যেটা আমরা দেখি যে এই পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর রকম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যেগুলো আছে, এগুলোকে মোকাবেলা করার শক্তি কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারের কোনোটাই নাই। কারণ এগুলোকে মোকাবেলা করতে হলে যে অঞ্চলের লোকজন আছে, বঞ্চিত আছে, তারা তো চাইবে যে তাদের অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করুক। কিন্তু পাকিস্তানের যে সেনাবাহিনী, তারা তো পাকিস্তানের সম্পদ নিজেরাই কুক্ষিগত করে এবং করে তাদেরই পেট ভরে না। তাহলে যে সমস্ত অঞ্চলের লোকজনরা বঞ্চিত আছে তাদের আবার কী দিবে বলেন? ফলে হচ্ছে কি, দিন দিন পাকিস্তানের অবস্থা কিন্তু নাজুক হয়ে যাচ্ছে। এখন পাকিস্তানের নিজের কোনো খবর নাই, সে এখন বাংলাদেশে এসে খাতির জমিয়ে নিজে যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, এখন পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে নিয়েই যাতে ধ্বংস হয়। ঘটনা হচ্ছে যে ভারতের সাথে দীর্ঘদিন ধরে পাঞ্জা লড়ে পাকিস্তান নিজেই যেমন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনার একেবারে সামনে চলে আসছে, এবং এই পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক করে বন্ধুত্ব করে বাংলাদেশ নিজেও কিন্তু ভেঙ্গে টুকরো হয়ে যাওয়ার একটা কিন্তু বিরাট সম্ভাবনার মধ্যে কিন্তু পড়ে গেছে। বিষয়টা একটু সবিস্তারে ব্যাখ্যা করা যাক। এই যে পাকিস্তানের যে পশ্চিম অঞ্চল, যেটা নাকি ওই যে ইরানের সাথে যে সীমানা, আমি যে লাল যে দাগ দিয়ে দেখিয়েছি, এইটাই হলো সে বালুচিস্তান, রাইট? এই বালুচিস্তানের পাশে কিন্তু আবার এই যে আরব সাগর। এখন খেয়াল করে দেখুন যে এই বালুচিস্তান এইটা কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ, এবং এই পাকিস্তান এখান থেকেই কিন্তু খনিজ সম্পদ অনেক উৎপাদন করে প্রাকৃতিক সম্পদ থেকে অনেক টাকা পয়সা পায়। বাট মজার ব্যাপার হচ্ছে, এই টোটাল পাকিস্তানে এই বালুচিস্তানের লোকজনই কিন্তু সবচাইতে বেশি দরিদ্র। অর্থাৎ এখানকার যে সম্পদ, সেগুলো পাকিস্তানের এই পাঞ্জাবিরা কী করে, সেগুলো কুক্ষিগত করে এই পাঞ্জাবিরাই বেসিক্যালি ভোগ করে। এবং এই পাকিস্তানের যে আছে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর মধ্যে কিন্তু পাঞ্জাবিদেরই আধিপত্য বেশি। অর্থাৎ এরা বস্তুত পাকিস্তানের মধ্যেই এই পাঞ্জাবিরা অন্যান্য অঞ্চলকে উপনিবেশ হিসেবে ব্যবহার করে, যেটা নাকি এক সময় তারা কিন্তু এই যে পূর্ব পাকিস্তান, যেটা নাকি আজকে বাংলাদেশ, এটাকেই তারা উপনিবেশ হিসেবে ব্যবহার করতো। এবং ওই একই চরিত্র কিন্তু খোদ পাকিস্তানের মধ্যে। বাংলাদেশ নাইলে অনেক দূরে ছিল, ভারতে পাকিস্তান ওই মাঝখানে ভারত ছিল প্রায় 1200 মাইলের মতো, তাই না? তো সেই ক্ষেত্রে হয়তো ভৌগোলিক কারণে বাংলাদেশকে তার আপন হিসেবে নিতে না পেরে এখানে উপনিবেশ করছিল চোখে। কিন্তু এই বালুচিস্তান, এটা তো পাকিস্তানের সাথে একই ভূখণ্ডে পাশাপাশি, তাই না? তো এখানে একটা জনগোষ্ঠীকে একেবারে যুগের পর যুগ ধরে বঞ্চিত করবে, আর তারা চুপচাপ বসে থাকবে। এই একবিংশ শতাব্দীতে মানুষ এত বোকা আছে নাকি? ফলে সেখানে ভয়ঙ্কর রকমভাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে উঠছে, এবং তারা কিন্তু প্রতিনিয়ত পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে, এবং পাকিস্তানি সেনারা সেখানে মারা যায়। আর এখানে এই যে মনে করেন যে মায়ানমারের মতো যদি অস্ত্রপাতি পায়, এই বালুচিস্তানের যে বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলনের গোষ্ঠী, তারা কিন্তু খুব ইজিলি পাকিস্তানের সেনাবাহিনীকে পরাজিত করতে পারে। কেন? কারণ হচ্ছে, যখন কোনো দেশের সেনাবাহিনী করাপ্ট হয় এবং দেশে লুটপাট করে, তখন ওই সেনাবাহিনীর কিন্তু ওই যে যুদ্ধ করার মনোবল থাকে না। যেমনটা এই যে মায়ানমারে আমরা দেখছি, সেখানে কিন্তু জান্তা বাহিনীর যে সৈন্যরা আছে, তাদের কিন্তু মোরাল কোনো কারেজ নাই যুদ্ধ করার, যে কারণে বিদ্রোহীদের কাছে তারা হেরে যাচ্ছে। কেন মোরাল কারেজ নেই? তারা চিন্তা করে, কী রে, একজন ব্যক্তি বা কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্যে আমরা জান বাজি রেখে লড়াই করব, এটা তো দেশ রক্ষার জন্য যুদ্ধ হচ্ছে না। দেশ রক্ষার জন্য যুদ্ধ হচ্ছে না, তাহলে আমরা কেন নিজেদের জান দিয়ে লড়াই করে ওই সেনাবাহিনী প্রধান সহ আরও কিছু লোকজন যারা নাকি গোটা মায়ানমার লুটপাট করে খায়, তাদের জীবন কেন বাঁচাতে যাব? এবং এই একই ঘটনা আমরা কিন্তু সিরিয়াতেও দেখেছি। সিরিয়াতে জোলানি যখন তার বিদ্রোহী বাহিনী নিয়ে দামেস্কের দিকে রওনা দিল, তখন কেন তারা বাশার আল আসাদকে রক্ষা করে নাই? কারণ তারা দেখছে যে যুগের পর যুগ ধরে যুদ্ধ করে আমরা আসলে কার পক্ষে যুদ্ধ করছি? আমরা তো আসলে দেশের পক্ষে যুদ্ধ করছি না। আমরা শুধুমাত্র একজন ব্যক্তি যে নাকি ডিক্টেটর, আমরা তার মজা ফুর্তির জন্যে আমরা জান দিচ্ছি, আমরা তা কেন দেবো? তাই পাকিস্তানেও কিন্তু হুবহু একই ঘটনা।
এখন এই বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা যতটা শুনি ভারত নাকি অর্থনৈতিক এবং অস্ত্রপাতি দিয়ে সাহায্য করে, এখন আসলেই সেটা সঠিক কিনা কে জানে। বাট যদি সত্যিকার অর্থে ভারত একেবারে আইডগার্ড বেঁধে নামে এবং এই বালুচিস্তানের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী যারা বিদ্রোহী আছে তাদের যদি সেভাবে অস্ত্রপাতি দেয় তাহলে কিন্তু পাকিস্তানের খবর আছে। এবং আমার তো মনে হয় খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন অলরেডি এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তাই না, অর্থাৎ এই মায়ানমারে ঘটলো, তারপরে এই কিসে ঘটলো, এই যে সিরিয়াতে ঘটলো, তো এইগুলো দেখার পরে তার বালুচিস্তানের এই যে বিদ্রোহীরা বিচ্ছিন্নতাবাদী যে শক্তি তারা কি আটগাট বেঁধে নামবে না, উৎসাহিত হবে না? তো তাহলে এই অঞ্চল কিন্তু ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। এটা তো গেলে এক সাইড, এইবার খালি কি এই এক সাইড না, অন্য আর এক সাইড আছে, সেটা কোথায়? এইবার পাকিস্তানের যে উত্তর পূর্ব অঞ্চল দেখা যায়, ওই অঞ্চলটা ওই যে অঞ্চলে যে পেশোয়ার কাবুল তার এই পাশ দিয়ে ওই অঞ্চল হচ্ছে খায়বার পাখতুনখোয়া প্রদেশ। এবং ওই জায়গাতেই ওই যে সাম্প্রতিককালে ওই যে টিটিপি তেহরিক-ই তালিবান অফ পাকিস্তান, তালিবান যারা যোদ্ধা ওই যে এখন পাকিস্তানি আর্মির সাথে যুদ্ধে লিপ্ত, তাই না? তো এইখানে আমি এই যে তাদের ওই অঞ্চলটাও কিন্তু এই যে লাল দাগ দিয়ে যে দেখিয়ে দিয়েছি, এই যে দেখেন এই অঞ্চলটা খায়বার পাখতুনখোয়া, একেবারে দেখেন এই যে খায়বার পাঁচ, তারপর ওই যে পেশোয়ারের পাশে খায়বার পাখতুনখোয়া, এই অঞ্চলটা টোটালি কিন্তু এখন টিটিপির দখলে। এখানে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণও নাই। মাঝে মাঝে এখানে এই যে পাকিস্তান সেনাবাহিনী পাঠায় খুব হেভিলি প্রোটেকশন দিয়ে, তারপরে সেনাবাহিনী পাঠায়। এই যে 2 দিন আগে এই যে সীমান্ত অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে এই যে তালেবানদের যুদ্ধ হলো না, এই যে টিটিপি যুদ্ধ হলো না, এখানে কয়েকটা চৌকি কিন্তু অলরেডি তালেবানরা দখল করে ফেলছে এবং 19 জন সৈন্য কিন্তু মারাও গেছে। এখন এখানে কেন এই যে চৌকিগুলো এত দ্রুত দখল করে ফেললো? কারণ এই যে এদের তো যুদ্ধ করার মরালিটি নাই, এরা তো ভীষণ রকমভাবে করাপ্ট। আর এই অঞ্চলে স্থানীয় লোকজনও কিন্তু ওই যে পাকিস্তানের পক্ষে না, মানে পাকিস্তানের সেনাদের পক্ষে না, এবং পাকিস্তানের লোকজনদেরকে তারা শত্রু মনে করে। কিন্তু খেয়াল করতে হবে এরা কিন্তু সবাই মুসলমান এবং সুন্নি মুসলমান। তাহলেও কিন্তু দেখেন যে একজন অন্য একজনকে কি বলে, সন্ত্রাসী, তাই না? একজন অন্য একজনকে সন্ত্রাসী বলে। তো যাই হোক, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে এই অঞ্চলেও টিটিপি এখন তারা চিন্তা করছে গোটা পাকিস্তানে হয়তো বা তারা প্রভাব বলয় বিস্তার করতে পারবে না, এবং তারা হয়তো হাল ছেড়ে দিয়েছে। অন্তত তাহলে কি করতে হবে, যে অঞ্চলটুক দখল আছে তাহলে সেই অঞ্চলেই আমরা একটা স্বাধীন একটা ইসলামী খিলাফত বা ইসলামী স্টেট তৈরি করি আফগানিস্তানের মতো। এরা কিন্তু সেই লাইনে যাচ্ছে, এবং এখানে এরা এতদিনেই একটা বিশাল কিছু করে ফেলতে পারতো। কিন্তু কথা হচ্ছে যে এরা তো ল্যান্ডলকড, হ্যাঁ, এদের আসলে অর্থনৈতিক এবং অস্ত্রপাতির সাপোর্ট খুব কম। পাশে ওই যে আফগানিস্তান আছে না, তো ওরা তো আর বেশি কিছু সাপোর্ট দিতে পারে না, হয়তো বড় জোর কিছু অস্ত্রপাতিটাতে দিতে পারে। ওই যে আমেরিকান সৈন্যরা দীর্ঘদিন ধরে ছিল, তারা 2021 সালে চলে যাওয়ার সময় অনেক অস্ত্রপাতি ফেলে টেলে গেছে না, হয়তো সেইগুলো তারা কিছু কিছু দিতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে না। তো আর হয়তো ওই আফগানিস্তানের তালেবানরা নিজেরা এসে হয়তো টিটিপির সাথে হয়তো পাকিস্তানি সেনাদের এগেনস্টে যুদ্ধ করতে পারে এই পর্যন্ত। কিন্তু এখানে তো অস্ত্রপাতি বা অর্থনৈতিক ফ্লোটা দেওয়া সম্ভব না, কারণ সাগরের পাড়ে না তো, আর যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চল তো। কিন্তু তারপরেও তারা কিন্তু পাকিস্তানি সৈন্যদেরকে কোণঠাসা করে ফেলছে। সুতরাং যেটা মনে হচ্ছে যে আগামী 2-3 বছরের মধ্যে এই বালুচিস্তান এবং এই যে এই খায়বার পাখতুনখোয়া এই অঞ্চল, এই দুইটা কিন্তু স্বাধীন হয়ে যাবে। এখন যে পাকিস্তানের নিজের মানে পাশায় নাই, কাপড় নাই, তারা নিজেরাই তাদের দেশ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা, তারা চলে আসছে বাংলাদেশের উপকার করার জন্যে। শুনছি বাংলাদেশের সেনাবাহিনীকে নাকি ট্রেনিং দিবে। আমার কাছে আসলে সেটা মনে হয় না। বাংলাদেশের সেনাবাহিনী সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং দিয়ে বেড়ায়, হ্যাঁ, তো তারা কিসের পাকিস্তানের কাছে ট্রেনিং নিবে না? আমার ধারণা এই পাকিস্তানের সেনাদেরকে বাংলাদেশ আনতেছে কী জন্য জানেন? আমার ধারণা, যদিও বাংলাদেশ সরকার হয়তো স্বীকার করে নাই, বাট আন্তর্জাতিকভাবে তো এটা অলরেডি প্রকাশ হয়ে গেছে, তাই না? এরা এসে এই রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিবে আমার ধারণা। ওই যে রোহিঙ্গাদের আরসা মারসা আছে না কি জানি,
তাদের একটা সশস্ত্র গোষ্ঠী, তো তাদেরকে প্রশিক্ষণ দিবে এবং হয়তো অস্ত্রপাতি কিছু দিবে। উদ্দেশ্য, এরা আরাকানে গিয়ে যুদ্ধ করে তারা তাদের জায়গা দখল করবে যে আরাকান আর্মির সাথে, তাই না? বাংলাদেশকে এটাই বুঝাচ্ছে এবং বাংলাদেশকে বুঝাচ্ছে যে এই যে মায়ানমার আর্মি তো আগে এই রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিছিল, তো এখন তো মায়ানমার সরকারের তো আর কোনো পাত্তা নাই। ওই যে আরাকান আর্মি দখল করে ফেলছে, রাইট? আর আরাকান আর্মি তারা আরও বেশি মানে মুসলিম বিদ্বেষী, এবং সেখানে বাকি যে রোহিঙ্গা আছে সেগুলোরেও সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে এই যে এই 15-16 লক্ষ এই যে রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাহলে এগুলো কি বাংলাদেশ এদের ব্যবহার বহন করবে নাকি? এদেরকে বাংলাদেশ নাগরিকত্বও দেয় না, এদের কোনো ভবিষ্যৎ নাই। তো আর কিছুকাল পরে এদের ইয়াং জেনারেশন এক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে দেখা যাবে সশস্ত্র আন্দোলন শুরু করে দিতে পারে, তাই না? এবং যেটা নাকি বাংলাদেশের মধ্যেই একটা গ্যাঞ্জাম, অর্থাৎ ওই কক্সবাজার অঞ্চল হয়তো দখল করে নিয়ে বললো যে এটাই আমাদের রাষ্ট্র। পাকিস্তান বাংলাদেশকে বুঝাচ্ছে এই ধরনের ঘটনা থেকে উদ্ধার পেতে গেলে এদের প্রশিক্ষণ দিয়ে ওই আরাকানে পাঠাতে হবে। পাকিস্তান কিন্তু বাংলাদেশ সরকারকে এভাবেই বুঝাচ্ছে, কিন্তু ঘটনা তো আসলে সেটা না। পাকিস্তানের উদ্দেশ্য খারাপ। পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে ওই রোহিঙ্গারা মানে ট্রেনিং পেয়ে অস্ত্রপাতি পাইলে ওরা আসলে আরাকানে গিয়ে সুবিধা করতে পারবে না, ওই নদী পাড়ি দিয়ে সুবিধা করতে পারবে না, আর ওখানে ঢোকা মাত্রই গুলিমুলি দিয়ে একেবারে সাইজ করে দিবে। হ্যাঁ, আর তা বাদে আরাকান আর্মির পিছনে আছে চায়না এবং ভারত। অস্ত্রপাতি কিছুদিন পরেই ব্যাপকভাবে অস্ত্রপাতি দিবে, তাই না? তো সেখানে রোহিঙ্গারা ওই নদী ফাড়ি দিয়ে যাওয়ার মধ্যে ওই নদীর মধ্যেই একেবারে ওদের গুলি দিয়ে ওই চুবায়া দেবে নদীর মধ্যে। অর্থাৎ পাকিস্তান বেসিক্যালি চাচ্ছে এই রোহিঙ্গারা যেন বাংলাদেশের এগেনস্টে শুরু করে ওই চিটাগাং কক্সবাজার অঞ্চলে তারা যেন একটা রোহিঙ্গা রাষ্ট্র তৈরি করে, অর্থাৎ বাংলাদেশের যাতে পন্দে বার ঢুকানো যায়, একেবারে আসোলা বাস। পাকিস্তানের ধান্দা কিন্তু এটাই, ক্লিয়ার? তো ঘটনা যখন এটাই ঘটতে যাচ্ছে তখন ভারত কি চুপ করে বসে থাকবে নাকি? ভারতও চিন্তা করবে বাংলাদেশের যখন এই অবস্থা, তখন এইবার বাকি যে অঞ্চল আছে সেখানে ওই যে হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন করে মমিন মুসলমানরা, তাহলে এই চান্সে ভারতও তাহলে কিছু জায়গা দখল করে বাংলাদেশের হিন্দুদের উদ্ধার করুক অন্তত। আর বাকি যে মুসলমানরা তারা ওই একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে সেখানে অনেকটা গাজার মতো বসবাস করবে, সেখানে তারা শরিয়া শাসন কায়েম করবে, নিজেরা মারামারি কাটাকাটি করবে। আর মাঝে মাঝে যদি ভারতের মানে মধ্যে বোমাটোমা মারে, গুলি বন্দুক মারে, তাহলে সেখানে গিয়ে ওই ইসরায়েল যেমন গাজা একেবারে তামা করে দিয়েছে না, ঘটনা তো ওই দিকেই যাচ্ছে। আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে। এই পাকিস্তান বস্তুত এই বাংলাদেশকে টার্গেট করছে বাংলাদেশকে ধ্বংস করার জন্যে, এবং সেই দিকেই যাচ্ছে। তাহলে এখানে ঘটনা কি? পাকিস্তান নিজেই কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, সেই সাথে বাংলাদেশের অবস্থাও খারাপ। এরা অনেকে ডুগডুগি বাজায় যে তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে এইবার ওই যে 7 সিস্টার্স ভারতের, সেগুলোকে স্বাধীন করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে। জি ভাই, এত সহজ না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হ্যাঁ অনেক হয়তো অভিযোগ থাকতে পারে বা অনেক কিছু অসুবিধা থাকতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো অঞ্চল এইভাবে দ্বিখণ্ডিত করে বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দিয়ে এত সহজে আলাদা করা যায় না। কারণ ভারত তো ওই উত্তর পূর্ব অঞ্চলের এই রাষ্ট্রগুলার অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য যে যানপরাণ চেষ্টা করছে, এটা কি ওই অঞ্চলের লোকজন দেখে না? এটা কি ওই অঞ্চলের রাজনৈতিক নেতারা দেখে না? অবশ্যই দেখে। অতএব যত সহজে বালুচিস্তান স্বাধীন রাষ্ট্র ঘোষণা হতে পারে, যত সহজে খায়বার পাখতুন অঞ্চল স্বাধীন রাষ্ট্র হতে পারে, অথবা রোহিঙ্গারা যত সহজে ওই কক্সবাজার চিটাগাং দখল করে একটা রোহিঙ্গা রাষ্ট্র বানাতে পারে, অত সহজে ওই 7 সিস্টার্সের ওরা যতই খ্রিস্টান হোক, যতই উপজাতি হোক, তারপরে তারা গণতন্ত্র ভোগ করে, তারা নিজেদের শাসন নিজেরাই করে, ক্লিয়ার? অতএব ওরা তত সহজে আলাদা রাষ্ট্র হতে পারবে না। আর সেটাই যদি পারতো তাহলে অনেক আগেই তারা স্বাধীন হয়ে যেত। তো তারপরেও বাংলাদেশের মুমিন মুসলমানরা ডুগডুগি বাজায় যে হ্যাঁ ওটা স্বাধীন হয়ে যাবে। জি, আমার কাছে সেটা মনে হয় না, তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।